12 তারিখে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না? যেহেতু নৌকা নাই ব্যালটে, ব্যালটের নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না আমাদের, কোনো নেতা কর্মী ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ, এখন আমাদের কাছে অনেকে আসবে, অনেকে মিছে মিছে কথা বলবে, অনেকে পটাবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না। আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎটা ওখানেই। বিএনপি বর্জন করেছে, আমরা বর্জন করি না। আমরা তো নির্বাচন করতে চাই, আমরা জিতবো, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। তাই নির্বাচন করুক, কতদিন টিকে থাকে দেখবো আমরা। এক মাঘে শীত যায় না, কাজে এটা মাথায় রাখতে হবে, দিন ফিরে আসবে। ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না। এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগ আমলের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। আমরা তো কোন দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না। বিএনপি কে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি, কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়। 259 আসনে নির্বাচন করে, বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। 259 আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে 233টা আসন আমরা পেয়েছি। আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দল ঐক্য জোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল, 30টা আসন পেয়েছিল। এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি। 2014 সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম, পার্লামেন্টের যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সে মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান, আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে। তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো, বা কোনো দলকে আমরা একেবারে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি। কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3 নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। তারপরে এই ডক্টর ইউনূস আর এই বিএনপি মিলে, জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃত ভাবে করেছে তারা। কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে? 2024-এর নির্বাচন তারা নির্বাচন করবে না, আমরা চেষ্টা করেছি আনতে, তারা করে নাই, বয়কট করেছে। আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে। এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে, আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি? কিছু তো দেখাতে পারবে না, কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডাস্ট্রির টাকা আছে, পয়সা আছে, সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে। কিন্তু আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক, যতই আমাকে মৃত্যুদণ্ড দিক, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তার কারণ তারা আওয়ামী লীগকে চায়, কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করে তাদের মাথা পিছু আয় বৃদ্ধি করেছে, তারা খেয়ে পেয়ে সুখে ছিল, শান্তিতে ছিল। আওয়ামী লীগ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারতো, সেই সুযোগটা তারা করে দিয়েছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট আপ প্রোগ্রাম, তার জন্য আলাদা ফান্ড, তাদের ট্রেনিং, আমরা কম্পিউটার ট্রেনিং, ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, বিভিন্ন প্রযুক্তি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ, সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম। ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিয়েছি, লার্নিং এন্ড আর্নিং, ভাষা শিক্ষা দিয়েছি। আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম, মাত্র 3% ছিল। যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে। আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস। শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশ, সব পাচার হচ্ছে, ব্যাংকে টাকা সব লুট করে খেয়ে গেছে। এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না, ব্যবসায়ীরা পর্যন্ত পায় না, তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না, একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে, তার মধ্যে এতটুকু দেশপ্রেম নেই। হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতা কর্মীদের, কারো ঘর নাই, বাড়ি নাই, বাড়িতে থাকতে পারে না, পরিবারের সাথে দেখা করতে পারে না, চিকিৎসা নিতে পারে না। তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে, কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে। আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় 400-র উপরে মামলা, আমি হত্যা করেছি, তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে। তা এখন আর ভয় কিসের? এই শাস্তি তো পেয়ে গেছি। ওই নির্বাচন সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট তোমরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে, তারপর তাদের নির্বাচনে কি হয় সেটা আমরা দেখবো। এরপরে সরকার গঠন কারা করে কিভাবে চলে সেটা আমরা দেখবো। এই দেশটি গত
16 বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে, নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সবকিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে। প্রিয় ভাই বোনেরা, যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন, ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না, আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো। আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার, রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না? আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে, জনগণকে নিয়ে, এবং জনগণ যে সিদ্ধান্ত দিবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব। প্রিয় ভাই বোনেরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় 3 বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপটে এই দেশকে, দেশের মানুষের বাক স্বাধীনতার গলা টিপে রেখেছে, দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছে। কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যেটি 31 দফা হিসেবে পরিচিত সকলের কাছে, তাই নয়? মনে আছে নিশ্চয়ই তোমাদের। এই 31 দফার মধ্যে তোমরা 31 দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ। আজকে আমরা 31 দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে 8টি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে, এখানে এক বোন বলেছে সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে, তার প্রশ্নটি অন্যরকম ছিল। অন্য অনেকেই বলেছে, শিক্ষা নিয়ে বলেছে, অনেক কিছু নিয়ে বলেছে। দেখো, বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে। অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা, এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয়, সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে, এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয়, অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি গত 5ই আগস্টের পর থেকে আমি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো। কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময়। একটু আগেই আমি বলেছি, এবং তোমরা নিজেরাও জানো, তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো, ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে।
প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি, আমরা এখানে তরুণ যে সমাজ, কয়েকজন তোমরা প্রশ্ন করেছে, তরুণ যে সমাজ তাদের সামনে সবচেয়ে বড় যে সমস্যাটি তাদের কর্মসংস্থানের বিষয়, এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি। আমরা দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছি। আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ, এই নারী সমাজকে কিভাবে এম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায় এবং যেটা শুভ ফল দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, পরিবার, স্বাস্থ্য সবকিছুর উপরে সে শুভ অবস্থাটা পড়বে, কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি, কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে, কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ, নট ইম্পসিবল, কিন্তু অনেক কঠিন কাজ। এবং দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো, তোমাদের আলোচনা শুরু হয়েছে, তোমাদের আলোচনা শুরু হওয়ার সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ